ওর কোনো খোঁজ খবরই নাই। যাই হোক, সমস্যা নাই, আসো আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা, দেখতে পাচ্ছ তুমি? কিছু দেখতে পাচ্ছ না, না? দাঁড়াও, ব্যবস্থা করছি দেখার। এটা হলো এই যে, তো এবার দেখতে পাচ্ছ? দেখো, কেউ আসুক আর না আসুক, যদি শিখতে চাও তুমি যেন প্রতিদিন থাকবা। আর যে না আসবে আমি নেক্সট ক্লাস থেকে তার আর আসার ব্যবস্থাই বন্ধ করে দেবো। আমি লিঙ্ক টিঙ্ক আর দেবো না। আমার এত স্টুডেন্ট দরকার নেই। দুষ্টু হচ্ছে শূন্য বল ভালো, বুঝলে? এখন কথা হচ্ছে যে দেখো, এরকম একটা প্যাসেজ তোমাকে দেওয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড আমি বাড়াই দিচ্ছি। ওকে, এমন একটা প্যাসেজ তোমাকে দেওয়া থাকবে, বুঝছো? তো এই প্যাসেজটা আগে তোমার পড়তে হবে। দেন এই প্যাসেজ থেকে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, দেন প্রশ্নগুলো অ্যান্সার তোমাকে দিতে হবে। এখন কথা হলো, আমরা একটা কাজ করি, এই যে কোশ্চেন গুলো, এই প্যাসেজের যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলাকে একটু দেখার চেষ্টা করি যে এখানে কি কি কোশ্চেন আসতে পারে। এই প্যাসেজ থেকে কি কি কোশ্চেন পরীক্ষাতে আসে সেগুলো আমাদেরকে ফার্স্টে একটু দেখতে হবে, দেখার প্রয়োজন আছে। সেটা হলো, আমরা নিয়ে আসি, আনলে তুমি দেখতে পারবা। তো আমাদের এমসিকিউ তো আসবে, দেন আমাদের কিছু প্রশ্ন আসবে, বুঝছো? তো প্রশ্নগুলাকে আমরা আগে সাইডে নিয়ে আসি, দাঁড়াও। সেটা হচ্ছে, আমার অন্য কোনো ব্যাচে ছেলেপিলে এই ডিস্টার্ব গুলা করে না, এই যে হুট করে আসবে না, জানাবে না কিছু, অন্য কোনো ব্যাচে এরকম নাই। শুধুমাত্র এখানে এই সমস্যা। তো এখন কথা হচ্ছে, দেখো, এখানে আমাদেরকে কিছু কোশ্চেন দেওয়া আছে, বুঝছো? তো এখন সমস্যা হলো যে এই কোশ্চেন গুলা ডিরেক্ট অ্যান্সার আমাদের প্যাসেজের মধ্যে থাকে না। এই কোশ্চেন গুলোর ডিরেক্ট অ্যান্সার মানে আগে যেমন আগে যেমন আমাদের ডিরেক্ট অ্যান্সার দেওয়া থাকতো, মানে একেবারে 9-10-এ যখন করছো, বা যখন তুমি 8-এ করছো বা 5-6-এ করছো, তখন দেখবা যে প্রশ্নের ডিরেক্ট অ্যান্সার তুমি খুঁজে পাইতে প্যাসেজের মধ্যে। কিন্তু এখন সমস্যা হলো, কোশ্চেনের ডিরেক্ট অ্যান্সার তুমি খুঁজে পাও না। এইটা কি না বলো তো একটা সমস্যা? তো এখন কথা হলো, হ্যাঁ, হ্যাঁ, তো এখন কথা হলো যে এই কোশ্চেন গুলা অ্যান্সার আমরা কিভাবে করব। তো দেখো, এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে গেলে আগে আমার কোশ্চেনটা বুঝতে হবে, দেন আমি আমার প্যাসেজটা পড়বো। আগে আমার কোশ্চেনটা কি করতে হবে, বুঝতে হবে, দেন আমি প্যাসেজটা পড়বো। আগে যদি আমি প্যাসেজ পড়ি, তাইলে আমার এনার্জি এত পরিমাণে লস হয়ে যাবে যে পরে আমি কোশ্চেন আমার মাথায় আটবে না, বুঝছো? তো আমার প্রথম যে ফর্মুলাটা থাকবে তোমার জন্য, সেটা হলো আগে আমাদের কোশ্চেনটা ভালো করে পড়তে হবে এবং পড়ে বুঝতে হবে যে আমাদেরকে কি বলতে চাইছে। আচ্ছা, তো এখন এখানে ফার্স্টে দেখো কি বলতে চাইছে, হাউ ডাজ রিলেশনশিপ হেল্প এ ম্যান। আচ্ছা, তো এখানে প্রথম যে কোশ্চেনে কি বলা আছে বলতো, হাউ ডাজ হাউ ডাজ রিলেশনশিপ হেল্প এ ম্যান। এর বাংলাটা বলো তো আমাকে, বাংলায় বলো, এটা কি বলতে চাইছে এখানে? সাহায্য করে। তাইলে এখানে বলতে চাইছে যে সম্পর্ক একটা মানুষকে কিভাবে সাহায্য করে। আচ্ছা, তো এইটা গেল একটা প্রশ্ন। তাইলে এই প্রশ্ন থেকে তোমার একটা ক্লিয়ার একটা ধারণা নিতে হবে। ধারণাটা কি? তোমাকে সম্পর্কের যেই সহযোগিতামূলক দিক আছে, ওই দিকটা প্যাসেজ থেকে খুঁজে নিয়ে আসতে হবে। আমার কথা বুঝছো? সম্পর্কের যেই সহযোগিতা সহযোগিতা বোধক যে দিকগুলো আছে, মানে তোমার সম্পর্কের কিছু তোমার ওইটাকে কি বলে, বৈশিষ্ট্য। এখান থেকে তুমি সম্পর্কের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবা। বৈশিষ্ট্য, তাহলে সম্পর্কের কোন বৈশিষ্ট্য? সহযোগিতামূলক বৈশিষ্ট্য। অবশ্যই আমরা যখন প্যাসেজে যাব, তখন দেখবা যে সম্পর্কের সহযোগিতামূলক কোনো না কোনো বৈশিষ্ট্য তুমি অবশ্যই পাবা। বুঝতে পেরেছো আমার কথা? তো এখানে তুমি আইডেন্টিফাই কয়েকটা জিনিস করতে পারো। আচ্ছা, তো এই যে চলে আসছে আমাদের অথই। তো অথয়টা একটু ঝাড়ি মারা উচিত। অথই, 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 তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, তো আমি একটা ক্লিয়ার একটা কথা বলতে চাই। তোমাদের দুইজন আছো, আর ওর নেটওয়ার্কের প্রবলেম, ও হচ্ছে রেকর্ড করবে আমাকে বলছে। তো তোমাদের তিনজন, মানে যেহেতু পরে দেখবে, তিনজনের উদ্দেশ্যে একটা কথা বলি আমি।
কথাটা সেটা হচ্ছে যে আজকে মাসের হচ্ছে 2 তারিখ, মানে নতুন একটা মাস শুরু হইলো। দেন এই মাস থেকে প্রতিজ্ঞা করো যে আর ফাঁকিবাজি করবা না। এই মাস থেকে এইচএসসির আগ পর্যন্ত প্রতিজ্ঞা করো যে আমরা আর ফাঁকিবাজি করব না, প্রতিদিন নিয়মিত ক্লাস করব। আজকে ক্লাসের 15 মিনিট পার হয়ে গেছে, তারপরে তুমি জয়েন হয়েছো, এই কাজ যেন আর। আমি বুঝতে পারছি গতদিন তুমি ক্লাসে জয়েনও করো নাই। আমি তোমারে বলি অথই, কোনো কারণে কোনো তোমার হচ্ছে কারণে তুমি যদি একটা ক্লাসও মিস করো, মনে করো যে তুমি হুট করে অসুস্থ হয়ে পড়ছো, মারাত্মক লেভেলের, বিছনা থেকে উঠতে পারছো না, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। তোমার খুব কাছের মানুষ হচ্ছে হয়ে গেছে কোনো খুব গুরুতর অসুস্থ, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে আমি ইচ্ছাকৃতভাবে ক্লাস মিস দিছি, এরকম যদি হয় তাহলে পরের ক্লাসের থেকে যেন আর না দেখি। একদম ক্লিয়ার ধারণা, আমার ক্লাসে প্রত্যেক দিন উপস্থিত থাকতে হবে, যা পড়াবো প্রতিদিন পড়া দিবা। এন্ড রুটিন আমি তৈরি করা শুরু করছি, রুটিন ওয়াইজ এইচএসসির আগ পর্যন্ত আমার সাথে লেগে থাকবো। আমার কথা যদি কঠিন লাগেও কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, কারণ তোমাদের ভালো করার জন্য এর চাইতে সহজভাবে বলা যাবে না। কারণ সহজভাবে বলে দেখছি তোমরা গুরুত্ব দাও না, বুঝছো? তো আমার কথা হলো, ক্লাস মিস করলে পরের দিন থেকে দরকার নাই ক্লাসে আসার। কোনোদিন ক্লাস মিস করলে পরের দিন দরকার নেই। বোঝা গেছে আমার কথা? ক্লাস যেন মিস না হয়। আভা, ঠিক আছে। তো এখন আমরা আমাদের সবচেয়ে সমস্যা, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাদের সবচেয়ে সমস্যা যে জায়গাটা, ও, তোমার তো ফ্যান চলে তাই না? তো তুমি জানো যে ফ্যান চললে যদি ক্লাস নিই তাহলে একটা ব্যাড নয়েজ আসে, যার কারণে আমি ফ্যান না চালাই ক্লাস নিই তোমাদের। আমি এতদিন ধরে, তো শীতকাল ছিল, এর আগেও আমি অনলাইন ক্লাস ফ্যান না চালাই নিতাম, বুঝছো? যারা অনলাইন ক্লাস নেয় তারা এসি লাগায়, বাট আমি তো এত সামর্থ্য এখনো আল্লাহ দিই নাই, দিলে লাগাবো। তো যাই হোক, এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে এখন আমাদের আমরা কি পড়ছি, একটু মনোযোগ দিবা যে আমরা কি পড়ছি। আমরা একটা প্যাসেজ নিয়ে আসছি, বুঝছো? এই প্যাসেজটা মনে করো পরীক্ষাতে তোমার আসছে, দেন এই প্যাসেজ থেকে তোমার কিছু প্রশ্ন আসছে। এখন কথা হলো এই প্রশ্নগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। তো এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলো অ্যান্সার ডিরেক্টলি তুমি প্যাসেজের মধ্যে পাবা না। একটা সময় পাইতে, ছোটবেলায় যে পরীক্ষাগুলো দিছো সেখানে তুমি পাইতে, বাট এখন তুমি পাবা না। কিন্তু তারপরও প্যাসেজ থেকে কিভাবে আমি প্রশ্নগুলোর অ্যান্সারগুলোকে প্রপার ওয়েতে নিয়ে আসবো, এইটাই আমরা শিখবো এখন থেকে। আমরা ফার্স্ট পেপার অনেক গুরুত্ব সহকারে এইচএসসির আগ পর্যন্ত পড়বো। তো তো এইচএসসির আগ পর্যন্ত আমরা এইটাই দেখব যে আমরা কিভাবে কিভাবে আমরা তোমার হচ্ছে প্রশ্নগুলার অ্যান্সারগুলো করতে পারি। দেখো অথই, আমার দিক থেকে সর্বোচ্চ সাউন্ড বাড়ানো হয়েছে, এর চাইতে বেশি এই দিকটা আর বাড়ানো পসিবল না। আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা প্রথম যে প্রশ্নটা পড়তে পারি সেটা হলো, হাউ ডাজ রিলেশনশিপ হেল্প এ ম্যান? মানে একটা সম্পর্ক কিভাবে মানুষকে সহযোগিতা করতে পারে। তার মানে এখানে একটা সম্পর্কের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছি, মানে একটা সম্পর্কের বৈশিষ্ট্য বা একটা রিলেশনশিপের বৈশিষ্ট্য, যে একটা রিলেশনশিপের আসলে বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্যটা কি, বুঝতে পারছো? তো এখন একটা রিলেশনশিপ বা একটা সম্পর্ক কিভাবে একটা মানুষকে সহযোগিতা করতে পারে, এখানে আমরা কয়েকটা পয়েন্টে কাজ করতে পারি। পয়েন্টটা কি? আমি তোমাকে বলতে পারি যে তোমার শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক কিন্তু প্রয়োজন, পেশাক্ষেত্রে সম্পর্ক কিন্তু প্রয়োজন, একটা মানুষকে মানসিকভাবে সক্ষমতা দেওয়ার জন্য কিন্তু সম্পর্ক প্রয়োজন, একটা মানুষকে ভালোবাসা স্নেহ প্রদান করার জন্যও কিন্তু সম্পর্ক প্রয়োজন। এরপরে সম্পর্ক আমাদের আনন্দকে দ্বিগুণ মাত্রায় বাড়ায় তোলে, বুঝছো? একটা সম্পর্ক আমাদের যেই আনন্দ, মনে করো যে তুমি ঈদের সময় একা একা ঘরে বসে আছো, আবার ধারণা করো যে ঈদের সময় তুমি তোমার পরিবার নিয়ে বসে আছো। এই যে দুইটা কেস কিন্তু পুরো আলাদা। তার মানে এই যে সম্পর্কের যে ছোটখাটো বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা কিন্তু তোমার সামনের দিকে নিয়ে আসতে হবে, যে একটা সম্পর্ক কিভাবে তোমাকে সাহায্য করে, বুঝতে পারছো? তো এখন কথা হলো এই জিনিসগুলো তোমার মনের মধ্যে চলবে এবং তোমার প্যাসেজের সাথে সম্পর্কিত যে কথাগুলো আছে এই কথাগুলো তোমার মাথার মধ্যে আনতে হবে। তো আমরা যখন প্যাসেজ পড়বো তখন দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে যে সম্পর্ক কিভাবে একটা মানুষকে সহযোগিতা করে। তো আমরা ফার্স্টে প্রশ্ন পড়বো, আগে কিন্তু প্যাসেজ পড়বো না, আগে আমরা কি পড়বো? প্রশ্ন পড়বো, পড়ে প্রশ্নের বৈশিষ্ট্যগুলো রেখে রাখবো। 1 নম্বর হচ্ছে সম্পর্ক কিভাবে আমাদের সহযোগিতা করে, তার মানে সম্পর্কের বৈশিষ্ট্য, এই জিনিসটা আমাদের লাগবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে হোয়াট টাইপস অফ রিলেশনশিপ আর দেয়ার। আচ্ছা অথই বলো তো, এইটার বাংলাটা কি?
অথবা বলো এটার বাংলাটা কি, বলো। বলো অথবা এটার বাংলা বলতে বলছি আমি তোমাকে। অথই, আছো তুমি? আচ্ছা আভা বলো তো এটার বাংলা কি? আচ্ছা, তো এখানে বলছে কি যে সম্পর্কের প্রকারভেদ, এখানে কি কি ধরনের সম্পর্ক তুমি আশা করো বা কি কি ধরনের সম্পর্ক এক্সিস্ট করে এইগুলোর কথা বলছে। তো সম্পর্ক কয়েক ধরনের হইতে পারে, যেমন মনে করো পারিবারিক সম্পর্ক হইতে পারে, সামাজিক সম্পর্ক হইতে পারে, তারপরে তোমার শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে কলিগদের মধ্যে সম্পর্ক হইতে পারে, মানুষ এবং প্রাণীর মধ্যে সম্পর্ক হইতে পারে, এমনকি শিশু এবং খেলনার সাথেও সম্পর্ক হইতে পারে, পারে না? তো এই যে টাইপ অফ রিলেশনশিপ মানে সম্পর্কের যে ধরনগুলা, এই ধরনগুলা কি কি হইতে পারে এইটা নিয়ে তোমাকে একটু লিখতে হবে। ইংলিশে কিন্তু খুব বেশি লিখতে হয় না, তোমাকে বলেছে সম্পর্কের ধরনগুলো লিখতে। তুমি যদি শুধুমাত্র পয়েন্ট করে সম্পর্কের ধরনগুলো লিখে দাও তাইলে কিন্তু তুমি ফুল নাম্বার পাবা, তোমাকে খুব বেশি লেখার কিন্তু প্রয়োজন না এখানে। মানে বিষয়টা হলো কোয়ালিটি ইম্পর্টেন্ট, নট কোয়ান্টিটি। কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কি কোয়ালিটি। আচ্ছা, এরপরে যদি আমি বলি হোয়াট পেইন, বলো। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, নামাজ তো আমারও আছে তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাইলে আমি তোমাকে নিতে পারি হচ্ছে ক্লাস 3টা 30 থেকে, তোমরা কি কেউ করতে পারবা? আভা কি 3টা 30 থেকে ক্লাস করতে পারবা? আচ্ছা, তো তোমরা তোমরা নিজেরা নিজেরা কথা বলে নিও পরে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, পরে আমাকে জানাও। আমি 3টা 30-এ নিতে পারবো, আমার 3টা 30-এ একটা ব্যাচ আছে, তোমরা যদি 3টা 30-এ পড়তে চাও তাইলে আমি ওদেরকে দুইটাই নিব, বুঝছো? আমার আমার তো আমার তো আমার তো ক্লান্তি মিলান্তি কিছু নেই তাই না? আমি আমি তো নন স্টপ নিয়েই যাই, তোমাদের পড়াই যাই, তোমরা শেষ হইলে আরেকটা, আরেকটা শেষ হইলে আরেকটা, এভাবে চলে যায়। তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে তোমরা ডিসিশন নাও কখন কি পড়বা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে বাট কথা হলো টাইম দাও, যখন পড়বা পড়ো, অসুবিধা কিছু নাই, বাট সব সময় পড়তে হবে। আচ্ছা, এবার যদি বলি যে হোয়াট পেইন, দেখো হোয়াট পেইন ডাজ দ্য পারসন ফিল হু হ্যাজ নো ফ্যামিলি। আচ্ছা বলো তো অথই এইটার বাংলাটা কি? অ- তোমাকে আমি বাংলা জিজ্ঞেস করছি, বলো। আচ্ছা, তো এখানে বলছে পরিবারহীন বা যেই মানুষটার কোনো পরিবার নেই ওই মানুষটা কেমন কষ্ট অনুভব করে। হোয়াট হোয়াট পেইন ডাজ দ্য পারসন ফিল, মানে সে কেমন কষ্ট অনুভব করে এইটা তোমাকে লিখতে বলছে। এখন সে কেমন কষ্ট অনুভব করে তুমি প্রশ্ন পড়ে কি বুঝতে পারছো? সে একাকিত্ব অনুভব করে, যার পরিবার নেই সে একাকিত্ব অনুভব করে, সে নিঃসঙ্গতার যন্ত্রণা অনুভব করে। আমি আমি সবই বলবো বাবা, আগে আগে প্রশ্নগুলো ব্যাখ্যা করতে দাও, আমরা তো প্যাসেজে যাব। তো কথা হচ্ছে যে যার কোনো পরিবার নাই সে নিঃসঙ্গতার যন্ত্রণা অনুভব করে, হাসি কান্না ভাগ করে নেওয়ার মতন পাশে কেউ থাকে না। তো এটা খুবই খুবই কষ্টদায়ক একটা সময়, বুঝছো? যার পরিবার নেই শুধুমাত্র সেই জানে যে পরিবার ছাড়া কিভাবে থাকতে হয়। আমি পরিবার ছাড়া ছিলাম 2 মাস মতন এখানে। তো এটা কে ফোন দিছে আমারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলেন? তো আমি এখন একটা ক্লাসের মধ্যে আছি, তো আমি পরে কথা বলবো আপনার সাথে। ওকে। আচ্ছা, তো এখন কথা হলো যে হোয়াট
পেইন। আচ্ছা, তো এই পেইন গুলো তো বুঝি আমরা। এবার দেখো, হোয়াট ইজ ম্যান রিলেশনশিপ ডিফারেন্ট ফ্রম দোজ অফ আদার এনিমালস। আচ্ছা, এখানে বলেছে যে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্ক অন্য প্রাণীদের থেকে কোথায় কোথায় ভিন্ন, কেমন ভাবে ভিন্ন, বুঝছো? এই জিনিসটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এখানে বলো তো যে তোমার মাথায় কেমন আসছে যে মানুষের সম্পর্ক অন্য প্রাণী থেকে আলাদা কেন? বলো তো, দেখি তুমি পারো কিনা। জাস্ট জাস্ট ইমাজিন করে বলো। আমরা কিন্তু কোনো প্যাসেজ পড়ি নাই, প্যাসেজ না পড়েই কিন্তু আমরা উত্তর করার চেষ্টা করছি। বলো যে মানুষের সম্পর্ক কিভাবে অন্য প্রাণী থেকে আলাদা, বলো। না, বিষয়টা হলো, আমি তোমাকে বলি যে মানুষ অন্যান্য প্রাণী যখন মনে করো যে সম্পর্ক গড়ে তোলে, তার মূল কারণটা কি থাকে জানো? অন্যান্য প্রাণী রা যখন সাধারণত সম্পর্ক গড়ে তোলে, তখন তাকে শারীরিক এবং মানসিক যে সমর্থন, ওই সমর্থনের জন্য তারা সম্পর্ক গড়ে তোলে। কিন্তু মানুষের ক্ষেত্রে কি সম্পর্কগুলো হয় বিভিন্ন অর্থ প্রদান করে। আমাদের সম্পর্কগুলা সবার সাথে কিন্তু আমাদের শারীরিক বা মানসিক সম্পর্ক আছে এমন কিন্তু না। আমরা শিক্ষাক্ষেত্রে সম্পর্ক তৈরি করি, আমরা কিন্তু কর্মক্ষেত্রে সম্পর্ক তৈরি করি, আমরা সামাজিক সম্পর্ক তৈরি করি। কিন্তু আমরা দেখব যে অন্যান্য প্রাণীরা তাদের সম্পর্ক তৈরি করেই তাদের শারীরিক এবং মানসিক সামর্থ্য আদায় করার জন্য। বুঝতে পারছো? তো এই জিনিসগুলা থেকে কিন্তু মানুষ আলাদা। তো আমরা দেখো, সব মানুষ কিন্তু সব মানুষের সাথে শারীরিক এবং মানসিক চাহিদা মেটানোর জন্য কিন্তু সম্পর্ক করে না। তো এই দিক থেকে মানুষ অন্য প্রাণীর চাইতে আলাদা থাকে। আচ্ছা, তারপরে দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ স্কুল ইন ম্যানস রিলেশনশিপ। আচ্ছা, এখানে বলছে যে মানুষের সম্পর্কের ক্ষেত্রে স্কুলের ভূমিকাটা কি, বুঝছো? বা বিদ্যালয়ের ভূমিকাটা কি? আচ্ছা, তো বিদ্যালয়ের ভূমিকাটা কি দেখো তো, যে মানুষের যে সম্পর্ক বা মানুষের যে রিলেশন, এইটা তৈরি করার জন্য দেখো আমরা কিন্তু স্কুল থেকেই মূলত বন্ধু পাতানো শিখি। বন্ধু বা সামাজিক যে সম্পর্ক, ওইটা শিখি কিন্তু স্কুল থেকে। তাইলে স্কুল গুরুত্বপূর্ণ স্থান, যেখানে মানুষ তার সহপাঠীদের এবং শিক্ষকদের সাথে একটা ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ হয়, এবং এই সম্পর্কগুলো আমাদের সামাজিকতা শিখতে এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বের যে ভিত্তি, এইটা তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা তোমরা? এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন আমরা কিভাবে চিন্তা করব, এই চিন্তা করার কোয়ালিটিটা তোমাদের ক্লিয়ার কিনা, বলো। আচ্ছা, এটা ওহির মাধ্যমে আনা না বা এই জিনিসটা এক্সামের কোশ্চেন, এই জিনিসটা আমি ওহির মাধ্যমে আনি নাই। আমি এই যে এইচএসসির আগ পর্যন্ত আমি অনেকগুলা নিয়ে আসবো প্যাসেজ, যত উদ্ভট প্রশ্ন আছে সব আসবে, তুমি চিন্তা করো না। বাট এই প্রশ্নগুলা বুঝছো কিনা বলো, এই প্রশ্নগুলো এক্সপ্লেনেশন বুঝছো কিনা বলো। আচ্ছা, আভা বুঝছে। অথই কি বুঝছো? অথই কি বুঝছো? এ অথই, মিউট করো না, আনমিউট করে রাখো। তো এখন কথা হলো, বুঝছো কিনা বলো, এই প্রশ্নগুলো বুঝছো কিনা বলো। আচ্ছা, বুঝছো। এবার আসো আমরা একটু প্যাসেজে যাব। আচ্ছা, মূল কথা হলো প্যাসেজ কিন্তু আমরা সম্পূর্ণটুক পড়বো না। প্রথম কথা হলো, আমরা আমাদের প্রশ্ন বুঝে গেছি, আমাদেরকে কি করতে হবে তাও বুঝে গেছি। এখন আমাদের কাজ হলো আমাদেরকে প্যাসেজের মধ্যে থেকে কি করা বলো তো, ওই যে ইয়াগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে আসা উত্তরগুলো। তো আমরা প্রথমে কি উত্তর খুঁজবো? আমাদের রিলেশনশিপ গুলো কিভাবে সাহায্য করে, বুঝছো? রিলেশনশিপ কিভাবে আমাদেরকে সাহায্য করে একটা মানুষকে, আমরা সেটা আগে খুঁজে বের করব। দেখো, এটা খুঁজে বের করার জন্য আমাদেরকে সামনের দিকে আস্তে আস্তে আগাইতে হবে। তো ফার্স্টে দেখো, আমি প্যাসেজটা একটু একটু করে পড়া শুরু করি, বুঝছো? একদম নর্মালি যাবা। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেইড ম্যান বাই নেচার এ সোশ্যাল অ্যানিমাল। বুঝছো? এখানে আমাদের একজন ফেমাস গ্রিক ফিলোসফার মানে হলো দার্শনিক, তিনি একটা কথা বলেছিলেন, বুঝছো? তিনি কি বলেছিলেন বলতো? তিনি বলেছিলেন যে মানুষ স্বভাবগতভাবেই বা প্রাকৃতিকভাবে মানুষ সামাজিক জীব। ম্যান ইজ আ ম্যান ইজ বাই নেচার সোশ্যাল অ্যানিমাল, মানে মানুষ একটা সামাজিক জীব। ওয়াজ মেইনড ওয়াজ দ্য ম্যান what he what he meant was the man by insight seek company of others and establish relationship। এখানে কি বলছে বলতো? এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন, বুঝছো? হোয়াট হি মেইন্ড মানে তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন, দেখো, হোয়াট হি মেইন্ড মানে তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা কি ছিল? সেটা ছিল হলো
মানুষ মানুষ স্বভাবজাত প্রবৃত্তি থেকে অন্যের সঙ্গ খোঁজে, বুঝছো? এই দেখো মানুষ অন্যের সঙ্গ খোঁজে, এই দেখো সিক্স কোম্পানি, মানে মানুষ একা একা থাকতে পারে না, মানুষ অন্যের সঙ্গ খোঁজে এবং রিলেশনশিপ তৈরি করা বা একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে, ইস্টাবলিশ রিলেশনশিপ। মানে অ্যারিস্টটল এই কথাটা বোঝাতে চাইছিলেন যে মানুষ স্বভাবগতভাবেই অন্যের সহযোগিতা কামনা করে এবং একই সাথে সাথে মানুষ কি করে, একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, মাচ লাইক মোস্ট অ্যানিমাল অফ দ্য ওয়াইল্ড। মানে এই যে তোমার বন্যান্য প্রাণীদের মতোই, বুঝছো? এটা বন্য যে প্রাণীগুলো আছে, এই যে ওয়াইল্ড মানে তো বন্য প্রাণী, তো বন্য প্রাণীরাও কিন্তু একই রকম ভাবে, বুঝছো, আর নিজেরা নিজেদের এই যে ফিজিক্যাল এবং ইমোশনাল যে সাপোর্ট, এই সাপোর্টের জন্য একে অন্যের সহযোগিতা কামনা করে, যেটা আমি তোমাকে কিন্তু একটু আগে বলে আসছি। তো একটা প্রশ্নের উত্তর কিন্তু আমি পেয়ে গেছি। একটা প্রশ্নের উত্তর কি পেয়ে গেছি বলো তো? এই দেখো হোয়াট ইজ এই দেখো হোয়াট হাউ ইজ ম্যান রিলেশনশিপ ডিফারেন্ট ফ্রম দোজ অফ আদার অ্যানিমালস। দেখো এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে আমরা পেয়ে যাইতে পারি। তো দেখো আমাদের মানুষের সাথে অন্যান্য প্রাণীদের সম্পর্কের পার্থক্যটা কোথায়, দেখো তো, এই দেখো এই জায়গাটায়, যে অন্যান্য যে প্রাণীরা আছে, এই দেখো অন্যান্য যে প্রাণীরা আছে, লাইক মোস্ট অফ এনিমাল অফ দ্য ওয়াইল্ড অফ কম্পেনশিপ অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, বুঝছো? আনলাইক দ্য এনিমাল হাউএভার ম্যান রিলেশনশিপ গিভ meaning to existence and inspire him to do well in education, in workplace or in a professional that the pleasures। দেখো এখানে আমি তোমাকে বলি, দেখো এগুলা একটু একটু আমি তো জোরে রিডিং পড়ে যাচ্ছি, গড়গড় করে পড়ে যাচ্ছি, তোমার বুঝতে অসুবিধা হইতে পারে, বাট তুমি যখন দাগায় দাগায় পড়বা তখন তোমার কাছে আরো ক্লিয়ার হবে যে এই জায়গাটায় এখানে কি বলছে, যে মানুষের যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটা এক্সিস্ট করে কিসে, দেখো একে অন্যের সহযোগিতায়। সেই সহযোগিতাটা হইতে পারে তোমার এই যে এডুকেশন বা পড়াশোনার ক্ষেত্রে, ওয়ার্কপ্লেস মানে কি, আমাদের কর্মক্ষেত্রে, বা প্রফেশন, এই দেখো ওয়ার্কপ্লেস বা প্রফেশন, বুঝছো? রিলেশনশিপ ডিফারেন্স কাইন্ড, রিলেশনশিপের অনেকগুলা ডিফারেন্ট আছে বা অনেকগুলা ভিন্নতা আছে বা অনেকগুলো ভ্যারাইটি আছে। তো এই ভ্যারাইটিগুলো কি কি? সাম, দেখো এই দেখো দেখো সাম ফ্যামিলিয়া আর ইন্টিমেট। মানে এইখানে কি বোঝানো হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো, যে এখানে বোঝানো হয়েছে যে বন্যপ্রাণীর মতো মানুষেরও সহজত্ব বৃদ্ধি, শারীরিক ও মানসিক সহযোগিতার জন্য একে অন্যের সাথে সম্পর্ক করে থাকে। তবে বন্যপ্রাণীদের চেয়ে আলাদা বিষয় কি হলো, মানুষের সম্পর্কগুলো অস্তিত্বকে অর্থবহ করে তোলে এবং তাকে শিক্ষা, কর্মক্ষেত্র এবং পেশাগত জীবনে ভালো করতে অনুপ্রাণিত করে। দেখছো যে মানুষের চাইতে, বুঝছো, মানুষের চাইতে প্রাণীদের আলাদা কোন জায়গাটায়, সেটা হলো যে প্রাণীগুলা শুধুমাত্র নিজেদের চাহিদা মেটানোর জন্যই সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, কিন্তু মানুষের সম্পর্ক থাকে এডুকেশনাল, ওয়ার্কপ্লেস, সব জায়গাটাই যেন সে আনন্দ পায়, যেন সে ভালো কিছু করতে পারে, ওই জিনিসের যে উপভোগ ওই জিনিসটা যেন পাইতে পারে, এই জন্য কিন্তু মানুষ সম্পর্ক স্থাপন করে। দেখো এরপরে রিলেশনশিপ অনেকগুলো ভাগে বিভক্ত। রিলেশনশিপ কোনগুলো ভাগে বিভক্ত, দেখো ফর্ম বাই ব্লাড, এই দেখো আমাদের রিলেশনশিপ রক্তের সম্পর্ক একটা, দুইটা হলো ম্যারেজ মানে কি, আমাদের বিবাহগত সম্পর্ক, বুঝছো? এবং আরো সাম আর সোশ্যাল লাইক, এবং সামাজিকও কিছু সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কগুলোকে ওয়ান উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম মেড ইন স্কুল হোয়ার উই ফ্রম ক্লোজ বন্ড উইথ ক্লাসমেট অ্যান্ড টিচার্স। দেখো এখানে কি বলা হয়েছে, যে আমাদের সম্পর্কগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকতে পারে। এইটা কিন্তু একটা প্রশ্নের উত্তর। কোন প্রশ্নটার উত্তর দেখো তো, এটা কিন্তু এই প্রশ্নটার উত্তর, যে হোয়াট টাইপস অফ রিলেশনশিপ আর দেয়ার, মানে এখানে কি কি কোয়ালিটির রিলেশনশিপ আছে। তো আমরা রিলেশনশিপের কিছু কোয়ালিটি পাইলাম এখানে। এক নম্বর যে কোয়ালিটি পাইলাম সেটা হলো বাই ব্লাড বা রক্তের সম্পর্ক। দুই নম্বর রিলেশনশিপ পাইলাম কি, বাই ম্যারেজ মানে বিবাহগত সম্পর্ক। এছাড়াও আরো কিছু রিলেশনশিপ পালাম সোশ্যাল রিলেশনশিপ। তো সোশ্যাল রিলেশনশিপ কোনগুলা, আমাদের সোশ্যাল রিলেশনশিপ হচ্ছে যেগুলো আমাদের বন্ধু, এবং আরো কিছু রিলেশনশিপ আছে যেগুলো আমাদের স্কুলে তৈরি হয়, লাইক আমাদের হচ্ছে ক্লোজ বন্ড উইথ টিচার্স অ্যান্ড ক্লাসমেট, মানে ক্লাসমেট এবং টিচারদের মধ্যে আমাদের যে সম্পর্ক তৈরি হয়। তো আমাদের যে সম্পর্কের যে ভ্যারাইটি, এইগুলো বুঝতে পারছো কিনা বলো তো?
এবং আমাদের সম্পর্ক বা রিলেশনশিপ আমাদের কি কি ক্ষেত্রে সহযোগিতা করে এর অ্যান্সারও কিন্তু আমরা দিয়ে আসছি। দেখো আমাদের এডুকেশন, ওয়ার্ক প্লেস, প্রফেশনাল স্পেস, এই সব জায়গাতে কিন্তু আমাদের সম্পর্কগুলো আমাদেরকে সহযোগিতা করে। এই দেখো যে ইন্সপায়ার হিম, ইন্সপায়ার মানে কি উৎসাহিত করে, আমাদেরকে শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করে, আমাদেরকে কর্মক্ষেত্রে উৎসাহিত করে, আমাদেরকে আনন্দ দেয়। বুঝতে পেরেছো যে রিলেশনশিপ আমাদেরকে কি কিভাবে সাহায্য করে? বলো। আচ্ছা এগুলা কি অনেক কঠিন লাগছে, অনেক জটিল লাগছে বলো তো? আমার পড়ানোর কোয়ালিটি কি জটিল লাগছে তোমাদের? না, জটিল লাগলে বলতে হবে, আমি আমার কোয়ালিটি আরো চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা, অথই তোমার কেমন লাগছে বলো তো? আমাকে বলতে হবে, বলতে হবে। এখন দেখো ইংলিশ ফার্স্ট পেপার পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি শোনো এন্ড ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ডটাও দেখবা। ঠিক আছে, সমস্যা নেই। আর দেখো এটা আর কিভাবে করা যায় বলো তো? আরো বড় করব? আমি কি আরো জুম করব অথই? তা বলতে হবে তো আরো জুম করেন, তাহলে তো আমি জুম করতাম। আচ্ছা এবার বুঝতে পারছো? আচ্ছা, তো এখন কথা হলো যে রিলেশনশিপ আমাদের কিভাবে সহযোগিতা করে। আবার তুমি কি বুঝতে পারছো যে রিলেশনশিপ আমাদের কি কি ক্ষেত্রে সহযোগিতা করে? হাউ রিলেশনশিপ হেল্পস এ ম্যান। আচ্ছা এটা বোঝো নাই যে রিলেশনশিপ আমাদেরকে কিভাবে সহযোগিতা করে? আচ্ছা বোঝো নাই, ঠিক আছে, সমস্যা নেই। দেখো রিলেশনশিপ আমাদের সহযোগিতা করে, দেখো যে কিভাবে আমাদেরকে সহযোগিতা করে। এই জায়গায় দেখো, এখানে প্রশ্নের উত্তরটা এখানেই আছে, একটু সুন্দর করে পড়লেই বুঝতে পারবা যে যে ইন্সপায়ার, বুঝছো, আমাদেরকে রিলেশনশিপ ইন্সপায়ার করে। দেখো ইন্সপায়ার হিম টু ডু ওয়েল ইন এডুকেশন অ্যান্ড ওয়ার্ক প্লেস অর ইন প্রফেশন দ্যাট হি প্লেস। দেখো এখানে কি বলা হয়েছে যে রিলেশনশিপ আমাদেরকে সহযোগিতা করে কি করতে? আমাদেরকে উৎসাহ প্রদান করতে। কোথায় উৎসাহ প্রদান করতে? আমাদের কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান করতে, এবং শিক্ষাক্ষেত্রে উৎসাহ প্রদান করতে, অথবা আমাদের প্রফেশনাল স্পেসে উৎসাহ প্রদান করতে কিন্তু রিলেশনশিপ আমাদেরকে সহযোগিতা করে। এছাড়াও রিলেশনশিপ আর কোথায় কোথায় আমাদেরকে হেল্প করে? রিলেশনশিপ আমাদের ফিজিক্যাল এবং ইমোশনাল যে সাপোর্ট, এইটাও কিন্তু রিলেশনশিপ দেয়। বুঝতে পেরেছো? এই দেখো যে রিলেশনশিপ আমাদেরকে কি কি দেয়? ফিজিক্যাল এবং ইমোশনাল যে সাপোর্ট আছে, এইটাও কিন্তু রিলেশনশিপ আমাদেরকে দিচ্ছে। এবং একই সাথে সাথে রিলেশনশিপ আমাদেরকে ইন্সপায়ার করছে বা উৎসাহিত করছে আমাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে। বোঝা গেছে বলো তো? আচ্ছা, তো রিলেশনশিপের প্রকারভেদ দেখো, নেক্সটে রিলেশনশিপের টাইপগুলো নিয়ে বলা হয়েছে। তো রিলেশনশিপের টাইপগুলো কি কি? তো আসো রিলেশনশিপের টাইপগুলো আমরা একটু দেখি। রিলেশনশিপের টাইপগুলো হচ্ছে বা রিলেশনশিপের যে প্রকারভেদ সেইগুলা কি কি। দেখো রিলেশনশিপের বিভিন্ন প্রকারভেদ আছে। লাইক তোমার হচ্ছে এই দেখো আমাদের রিলেশনশিপের প্রকারভেদ, এই যে রিলেশনশিপ আর ডিফারেন্ট কাইন্ডস, মানে অনেকগুলা ভিন্ন ভিন্নতা আছে রিলেশনশিপের মধ্যে। একটা কি? একটা হচ্ছে দেখো এই দেখো আমাদের ব্লাড, ব্লাড যে ফর্ম বাই ব্লাড, মানে কিছু কিছু রিলেশন আছে যেটা আমাদের রক্তের মাধ্যমে যে সম্পর্কটা তৈরি হয়ে থাকে। রক্তের মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়া মানে বুঝো, মানে আমাদের বাবা মা ভাই বোনের যে সম্পর্কটা, এইটা একটা টাইপ রিলেশনশিপের, বুঝছো? এই রিলেশনশিপটা আমরা চাইলেও কিন্তু কখনো ছাড়তে পারি না। এটা হচ্ছে একটা রিলেশনশিপ। আরেকটা রিলেশনশিপ আছে বাই ম্যারেজ, এটাও খুব স্ট্রং একটা রিলেশনশিপ, বাট এটা আমরা চাইলেই মাঝে মাঝে ছাড়া যায়, বাট এটা খুবই স্ট্রং একটা রিলেশনশিপ বাই ম্যারেজ। এছাড়াও আরো কিছু কিছু টাইপের রিলেশনশিপ আছে, যে রিলেশনশিপগুলো হচ্ছে আমাদের সোশ্যাল
সোশ্যাল রিলেশনশিপ বা সামাজিক সম্পর্ক, যে সামাজিক সম্পর্কটা কি হইতে পারে, আমাদের ফ্রেন্ড হইতে পারে বা আমাদের বন্ধু বান্ধব হইতে পারে, এবং একই সাথে সাথে আমাদের স্কুলের মধ্যে আমরা যাদেরকে তৈরি করি, যে দেখো এই যে সাম আর মেড ইন স্কুল হোয়ার উই ফ্রম ক্লোজ বন্ড, মানে স্কুলে আমরা যেখানে অনেক জটিল একটা সম্পর্কের মধ্যে জড়াই যাই বা একটা খুব ক্লোজ বা একটা খুব নিবিড় সম্পর্কের মধ্যে জড়াই যাই আমাদের ক্লাসমেট এবং টিচারদের মধ্যে, এইটাও একটা সম্পর্কের প্রকারভেদ। তাইলে আমরা কয়েকটা সম্পর্ক পাইলাম, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে ম্যারেজ, একটা হলো সোশ্যাল রিলেশনশিপ। তো সোশ্যাল রিলেশনশিপের মধ্যে আছে ফ্রেন্ড, এবং আমাদের স্কুল ফ্রেন্ড আছে, অ্যান্ড স্কুলের ক্লাসমেট আছে, এবং তার সাথে সাথে টিচারদের মধ্যে সম্পর্ক আছে। বোঝা গেছে বলো তো? আচ্ছা, অথই কি বুঝছো বলো? অথই বুঝছো? বুঝতে হবে, বুঝতে হবে, বোরিং লাগা যাবে না, এগুলো বোরিং লাগা যাবে না, কারণ ইংলিশ ফার্স্ট পেপার 100 মার্কের এক্সাম, এটা তোমাকে ফেস করতেই হবে, ইংলিশ ফার্স্ট পেপারের 100 মার্কের এক্সাম। আচ্ছা, তো ওই মার্ক গুলো কি জানা গেছে? অথই আইসিটি তে কত পাইছো? কত পাস করেছো? কতর মধ্যে, 80-র মধ্যে? 75-এর মধ্যে 54? আচ্ছা, খারাপ না, খারাপ না, টেস্টে 54 খারাপ না। আচ্ছা, তো 75-এর মধ্যে 54 খারাপ না, 100-র মধ্যে না তো? 75-এর মধ্যে। আচ্ছা, আর আভার কি অবস্থা? আচ্ছা, সমস্যা নেই, মার্কশিট দিবেন। আচ্ছা, তো সিটি কলেজে পাশ করা কিন্তু একটু কঠিন ব্যাপার, বুঝছো? তোমাদের পাশ করেছো কয়জন? না না না, সিটি কেন? আহ, না লিখলে ফেল করাবে না? স্যারের শত্রুতা তোমার সাথে? দেখো, আর সিটি কলেজের খাতা সবসময় কঠিন ভাবেই দেখা হয়, বুঝছো? তো তোমার যশোর, অবশ্যই খাতা দেখার জন্য আবেদন করতে হয়। তোমার স্যার মনে হয় গ্রামের লুথা কলেজের টিচার ছিল। অবশ্যই তোমাদের স্যার মনে হয় গ্রামের কোনো লুথা কলেজের টিচার ছিল। অবশ্যই আবেদন করতে হয়, তুমি খাতা দেখবা, তোমার আবেদন করতে হবে না? এই নিয়ম সারা জীবনই আছে। অ্যান্ড এই তোমাদেরকে বলি যে খাতা কঠিন ভাবে দেখা হয় কয়েকটা কলেজ, তার মধ্যে হচ্ছে এমএম কলেজের খাতা যথেষ্ট কঠিন ভাবে দেখে, সিটি কলেজের খাতা দেখে যথেষ্ট কঠিন ভাবে, এন্ড শাইন কলেজের খাতা দেখে ওরে আল্লাহ কুত্তা মারা খাতা দেখা দেখে। আচ্ছা, তো গেল এটা। আচ্ছা, এবার আমাদের 3 নম্বর প্রশ্ন, হোয়াট পেইন ডাজ দ্য পারসন ফিল হু হ্যাজ নো ফ্যামিলি, মানে এই যে তার কষ্টটা আমরা একটু এবার অনুভব করতে চাই। তো আসো আমরা পড়তে পড়তে যাই, দেখি তার কষ্টটা আমরা অনুভব করতে পারি কিনা। দেখো, এখানে বলা আছে রিলেশনশিপ ক্যান অলসো বি ফ্রাস্ট্রেটেড ইন ওয়ার্ক প্লেস। দেখো, এখানে কি বলতে চাইছে বলো তো, এই লাইনটার অর্থ কি কেউ আমাকে বুঝাইতে পারো? যে রিলেশনশিপ, এই যে এটা, বলো তো দেখি, এই যে ফ্রাস্ট্রেটেড ইন ওয়ার্ক প্লেস, এই জিনিসটা কেউ কি বলতে পারো আমাদের? কর্মক্ষেত্রে সম্পর্ক গড়ে উঠতে পারে, বুঝছো? যে রিলেশনশিপ ক্যান অলসো বি ফ্রাস্ট্রেটেড ইন ওয়ার্ক প্লেস, মানে আমাদের কর্মক্ষেত্রে সম্পর্ক গড়ে উঠতে পারে, হুইচ মেইনলি কুইকলি চেঞ্জ দ্য প্রফেশনাল। আমি একটু ছোট না করলে আমি সম্পূর্ণটুকু দেখতে পাচ্ছি না, আমি একটু ছোট করি। দেখো, হুইচ হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল।
যেটা আমাদের যেই এই দেখো প্রফেশনাল টু সোশ্যাল, এই দিকে একটু মাথায় রাখতে হবে। প্রফেশনাল মানে কি, আমাদের প্রফেশনাল মানে কি বলতো, পেশাগত, এন্ড সোশ্যাল মানে সামাজিক। মাঝে মাঝে এমন হয় যে একসাথে চাকরি করছে কিন্তু তাদের যে প্রফেশনাল সম্পর্ক এটা সামাজিক সম্পর্ক হয়ে গেছে, তারা বন্ধুর মতন হয়ে গেছে। এটা হয় এবং এটা অনেক দ্রুত হইতে পারে। দেয়ার আর রিলেশনশিপ অলসো বিটুইন হিউম্যান বিং অ্যান্ড অ্যানিমাল। দেখছো আমি তোমাকে বলছিলাম যে রিলেশনশিপ কিন্তু এই যে আমাদের হিউম্যান মানে মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে হইতে পারে, বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, এবং আমাদের শিশুদের মধ্যে হইতে পারে এবং শিশুদের খেলনার মধ্যে হইতে পারে। দেখবা যে শিশু একটা খেলনাকে তার একদম আপনজন ভেবে নেয়, এরকমও হইতে আমি দেখছি। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, দে ক্যান নট পার্ট উইথ। আচ্ছা, তো এখন কথা হলো যে অল দ্য রিলেশনশিপ কিপ আস ক্লোজ টু ইচ আদার অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ড অফ সাপোর্ট। দেখো কি বলছে, যে সব ধরনের সম্পর্ক আমাদেরকে কাছাকাছি রাখে এবং প্রত্যেককে কি করে বলতো, প্রত্যেককে কাছাকাছি রাখে এবং আমাদেরকে প্রোভাইড করে বা আমাদেরকে দেয়, কি দেয়, আমাদেরকে সাপোর্ট দেয়, অল কাইন্ড অফ সাপোর্ট, আমাদেরকে সব ধরনের সহযোগিতা করে এবং সব ধরনের সাপোর্ট আমাদেরকে প্রডিউস করে। আচ্ছা, তো লাভ অ্যান্ড অ্যাফেকশন, আচ্ছা লাভ অ্যান্ড অ্যাফেকশনের বাংলা কি, কেউ কি আমাকে বলতে পারো? লাভ মানে হলো ভালোবাসা আর অ্যাফেকশন মানে হলো স্নেহ, বুঝছো? তো আমাদেরকে সব ধরনের সাপোর্ট দেয়, ভালোবাসা এবং স্নেহের যেই সম্পর্ক বা স্নেহের যে সাপোর্ট, সেটাও আমাদের রিলেশনশিপ থেকে আমরা পেয়ে থাকি, বুঝছো? প্রত্যেকটা রিলেশনশিপ থেকে আমরা এই জিনিসগুলো পেয়ে থাকি। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ অ্যালোননেস। এই দেখো আমরা কিন্তু পেয়ে গেছি, আমরা যা খুঁজছিলাম পেয়ে গেছি। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, একটা মানুষ যার কোনো পরিবার নেই, ফিলস দ্য পেইন অফ অ্যালোননেস, সে একাকিত্বের যন্ত্রণা ভোগ করে, অ্যান্ড আইসোলেশন। দেখো আইসোলেশন মানে কি, আইসোলেশন মানে কি কেউ বলতে পারো? নিঃসঙ্গতা, বুঝছো? আইসোলেশন। তো যেই মানুষটার কোনো কোনো কি নাই বলতো, যেই মানুষটার কোনো পরিবার নেই সেই মানুষটা ব্যথা অনুভব করে, যন্ত্রণা অনুভব করে, নিঃসঙ্গতা, নিঃসঙ্গতা এবং অ্যালোননেস মানে কি বলতো, একাকিত্বের, একাকিত্বের এবং নিঃসঙ্গতার যন্ত্রণা উপভোগ করে। এই দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অ্যান্ড ক্রাই উইথ হিম অর হার। এখানে কেউ থাকে না যে তার সাথে হাসি এবং কান্নায় যুক্ত হইতে পারে। বোঝা গেছে? বলো। কোনো ঠিক নাই, অন্তত 3:30 পর্যন্ত তো। না না, এটা এটা পড়তে হবে, অথবা এটা পড়তে হবে, এটা 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 কিচ্ছু করার নাই। আভা, বলো তো তুমি কি বুঝছো যে এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, একটা মানুষ যার কোনো পরিবার নেই, হি ফিলস দ্য পেইন অফ অ্যালোননেস, সে একাকিত্বের যন্ত্রণা ভোগ করে, অ্যান্ড আইসোলেশন, এবং সে হচ্ছে নিঃসঙ্গতা অনুভব করে। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অ্যান্ড ক্রাই উইথ হিম অথবা হার, মানে কি এখানে এমন কেউ থাকে না যে তার সাথে হাসি এবং কান্নায় জড়িত থাকতে পারে। বলো তো আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এইটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের একটা উত্তর হয়ে গেল। আচ্ছা, এই উত্তরটা বুঝছো কিনা বলো তো আভা? আভা, তোমার কি বোরিং লাগছে? কেন? এই তোমরা এই যারা যারা তোমাদের ইয়া হয় নাই, মানে যারা পাশ করি নাই, তাদের কি করলো? তাদের রিটেক নিচ্ছে? এই আভা, তোমাদের রিটেক নিচ্ছে নাকি? সিটি কলেজে সম্ভবত টাকা পয়সা নেয় কিনা। কয় টাকা? এই তো এই
বাট আমি যে একটা বিচ্ছিরি একটা কলেজে পড়তাম, শাইন কলেজ, এই কলেজে 1 টাকাও নিত না। কেউ ফেল করলে তার কাছ থেকে একটা পয়সাও দাবি করতো না। 1 পয়সাও দাবি করতো না কেউ কারুর কাছ থেকে কখনোই। ভালো তো, পরীক্ষা দিতে দিত না। আমার সময় 58 জন পরীক্ষা দিতে পারিনি। আমি নিজেই ফ্রাস্ট্রেশনে থাকতাম, এন্ড রাত্রের বেলা আমি লাফাই লাফাই উঠতাম যে আমি মনে হয় এবার এইচএসসি পরীক্ষা দিতে পারবো না। এমন প্রেসার দিত আমাদের, বুঝছো? আমার সময় 58 জন, আমি ইয়ার্কি মারছি না তোমার। 58 জন মানে বুঝো, 58 জন স্টুডেন্ট পরীক্ষায় বসতে পারি নাই। এই 58 জনের মধ্যে এমন লোকও আছে যে কিনা গত বছরও বসতে পারি না, এই বছরও বসতে পারছে না, আবার টিসিও দেবে না। তো আচ্ছা, তো এইটা গেল। এরপরে দেখো আমরা বলতে পারি হাউ ইজ ম্যান রিলেশনশিপ ডিফারেন্ট ফ্রম দোজ অফ আদার এনিমালস। দেখো, অন্যান্য প্রাণীদের সাথে মানুষের রিলেশনশিপের আলাদাটা কোথায়, বা রিলেশনশিপ কোথায় আলাদা। এটা কিন্তু আমি তোমাকে ফার্স্টেই বলে আসছিলাম, এই যে এই জিনিসটা আমরা এখানে পাইতে পারি যে আমাদের অন্যান্য যে প্রাণীরা আছে, এই দেখো, মাছ লাইক মোস্ট এনিমাল অফ দ্য ওয়াইল্ড ফর কম্প্রেনশিপ অ্যান্ড ফর হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। মানে অন্যান্য যে প্রাণীরা আছে তারা বিশেষ করে ফিজিক্যাল সাপোর্টের জন্যই তোমার হচ্ছে একে অপরের কাছে যায়। বাট মানুষের দেখো অনেকগুলা সাপোর্টের প্রয়োজন হয়। তো এই জিনিসগুলা কিন্তু এইভাবে একটু মিলাই গুছাই লিখতে হবে, বুঝছো? তো এটা গেল কথাবার্তাগুলা। অ্যান্ড একদম লাস্টে যে স্কুল থেকে আমরা কিভাবে রিলেশনশিপ গুলা শিখতে পারি। দেখো যে আমাদের যে রিলেশনশিপ গুলা, এই রিলেশনশিপ দেখছো যে এইটা কিন্তু ডিরেক্ট তোমার কিন্তু নাই, ডিরেক্ট কিন্তু তোমার বইয়ের মধ্যে নাই, বা তোমার যে প্যাসেজের মধ্যে নাই। 1 সেকেন্ড, আমি একটু একটু কল ধরে নিই। হ্যালো, বলো। আসসালামু আলাইকুম আন্টি। এই আমি ক্লাস নিই, এখনো ক্লাস। হ্যাঁ, ওরও ক্লাস। হ্যাঁ, ক্লাস নিব না। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, তাইলে ওর ক্লাসটা আমি হচ্ছে রেকর্ড করে রাখবানে, আবার ওই যে টপিকটা পড়াচ্ছে ওই টপিকটা ওরে আবার আলাদা করে আমি পরে পড়াই দিব। বুঝতে পারছি আন্টি, নাই তো এরকম পড়ে না তখন। বুঝতে পারিস এটা তো আসলে ওর ইমিউনিটি খুব কম। এখন দেখেন রোজা যদি থাকতে না পারে রোজা ভাঙাই দেন। এই হচ্ছে খাবার দাবার খাওয়া। রোজা ভাঙাই দেন দিয়ে খাওয়া দাওয়া দেন। দেখেন রোজা ভাঙাই দেন। আন্টি আমি ক্লাসের মধ্যে আছি, আমি ক্লাস নিয়ে আপনাকে কল দিচ্ছি। আচ্ছা, এই আবার তুমি যেন কিছু একটা বলছিলে আমাকে, বলো তো। কোশ্চেন গুলা, হ্যাঁ। বাট বাট বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আনো আনো।
হ্যাঁ, অথই ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, কপালে দুঃখ আছে কিন্তু। আমার কথা তো হচ্ছে, তুমি কি বলছো তার উত্তর আমি দেবো, আমার রেকর্ড হচ্ছে না, থাপ্পড় দেবো একদম। চুপ করে থাকো। এখন কথা হলো অথই, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এবার পাস টাস করা কিন্তু একটু কষ্ট আছে বুঝছো। অন্তত 4 পয়েন্ট পাইতে হবে, কিন্তু 4 পয়েন্ট না পাইলে কিন্তু কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই, 4 পয়েন্ট না পাইলে কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা না। তাইলে তোমার ভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে কোনো? ভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে? তা পড়াশোনাটা করতে হবে অবশ্যই, ইচ্ছা বহু মানুষের থাকে। শোনো, কোনো কিছুই ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না মানুষের। টাকা পয়সা, গরিব মানুষ, কেউ নেই, বাপ মা কেউ নেই, তারপরে রাস্তায় থাকে, এগুলা কোনো ম্যাটারই করে না আসলে ভার্সিটিতে চান্স পাইতে। কারোর যদি ডেডিকেশন থাকে, তার যদি ইচ্ছা থাকে, সে চান্স পায়, বুঝছো। এরকমও আমি দেখছি যে এসি ঘরে শুয়ে শুয়ে কোথাও চান্স পাই নাই, বাট এরকমও দেখছি রাস্তায় থেকে চান্স পেয়ে গেছে। তো এরকম হয় আসলে, বুঝছো। তো এর জন্য পড়তে হবে অনেক বেশি পরিমাণে। আহ, কি পড়তে হবে সেটা জানতে হবে। আবার অনেকে আছে প্রচুর পড়ে, চান্স পায় না কোথাও, মানে কি পড়তে হবে ওইটাই জানে না। আচ্ছা, ওই যে রাকিব ভাইয়ের বইয়ের কি অবস্থা? হুম, আমার নিয়ে টিটকারি করতো এই দুটা, মানে কি আর বলবো, মানে মানুষের লেভেল দেখেছো। আমি কোনোদিন কোনো জায়গার জবাব দিইনি। ওরা সব জায়গায় দিছিল। আচ্ছা, তো বিষয়টা হলো যে ওরা আমারে নিয়ে টিটকারি করতো। আহ কোনো না কোনো জায়গায় হতেও পারে, বুঝছো। ওই গুচ্ছতে দিলে ওই একটা বাড়ি একটা খামারের মতন, একটা বাড়ি একটা ভার্সিটি আছে, ওই সব জায়গায় হতে পারে। তো কি হয়েছে পয়েন্ট ভালো, তুমি জানো? আমার আমার চেনা পরিচিত একজন আছে, তার নাম হতো রুদ্র। রুদ্র, বুঝছো, রুদ্র। রুদ্র বাসা কুষ্টিয়াতে। তো রুদ্র হচ্ছে প্রত্যেক জায়গায় বৃত্তি পাওয়া, ও কোথাও চান্স পায় নাই, সেকেন্ড টাইম চেষ্টা করছে, তাও এখনো কোথাও চান্স পায় নাই। আমি যখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বসে আছি, তখন রুদ্রর অবস্থা কি, রুদ্র হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে ফেল করলো পরীক্ষায়। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আন্ডারে যে পরীক্ষাটা হলো, এগ্রি এগ্রি গুচ্ছ, ওইটাতে যখন আমি চান্স পাইলাম, তখন ও ওই গুচ্ছই পরীক্ষায় ফেল করলো, ওর মেরিটই আসে নাই। তো এটা হলো ব্যাপার, বুঝছো। না, মেরিট আসলে লাভ হয়, যদি কাছাকাছি মেরিট আসে, তাইলে এই যে আমি যেমন পড়ি নাই, এরকম আরো অনেকে আছে যে পড়ি নাই, তো তাদের জায়গাটাই ওরা চান্স পায়, বুঝছো। আমার সিটে তো কেউ না কেউ বসছে, তাই না, ফাঁকা তো নাই। কার? ওই ইয়া নাকি, ওই যে কি যেন ওর নাম, বলো। আচ্ছা, তোমার সমস্যাটা একটু বলো তো আমাকে, আমি একটু দেখি। আচ্ছা, আচ্ছা, তোমরা কি ইয়া পারো, ওই যে কি বলে ওইটাকে, ওই ওইটাকে কি বলে, সুন্দর একটা আইটেম আছে যার নাম হচ্ছে ফ্লো চার্ট। আচ্ছা, ফ্লো চার্ট কি লিখতে পারো? ফ্লো চার্টের কথা বলছিলে তাই না? দেখো তোমাদের মনের কথা আমি কেমনে বুঝে যাই। আচ্ছা দেখো, এইদিকে তাকাও, এইদিকে তাকাও।
এইদিকে তাকাইতে বলছি, অথই এইদিকে তাকাইতে বলছি, এদিকে দেখো, ওইটা তোমার পরীক্ষায় আসবে না। দেখো আর আমরা একটা কি আনছি বলতো, আমরা নর্মালি একটা এটার নাম কি বলতো, ফ্লো চার্ট নিয়ে আসছি। আচ্ছা, তো ফ্লোচার্ট লেখাটা আমরা একটু শিখবো যে ফ্লোচার্টটা আসলে কিভাবে লিখতে হয়, বা ফ্লোচার্টটা আসলে কি জিনিসটা। এই ফ্লোচার্টে তোমরা নাম্বার পাও না, লিখে আসো বাট তোমরা নাম্বার পাও না, বাট এটাতে কিভাবে নাম্বার পাওয়া যায়। তো এটা কি অনেক কঠিন গ্রামার আইটেম? মোটেই না, এটা কোনো কঠিন কিছু না, এটা একটা ফুকুঝুকু একটা ব্যাপার। আচ্ছা, তো এখন ফ্লোচার্ট মানে কি, আমাকে অথই বলো তো ফ্লোচার্ট মানে কি। আচ্ছা, তো আভা বলো তো ফ্লোচার্ট মানে কি। আচ্ছা, জানো না, আমি কিন্তু ফ্লোচার্টের ক্লাস নিয়েছি, আমি প্রুফ দেখাইতে পারবো যে ফ্লোচার্টের রেকর্ডিং ক্লাস আছে আমার অনেকগুলা। আচ্ছা, তো ফ্লোচার্ট মানে হলো, দেখো ভালো করে বোঝো, যে আমার এখানে একটা ঘটনা আছে, বুঝছো, এখানে আমার একটা ঘটনা আছে না, এখানে আমার একটা প্যাসেজ আছে না। তো এখন আমার এই প্যাসেজটা আমার কিছু শব্দের মাধ্যমে এক্সপ্রেস করতে হবে। মানে এই প্যাসেজটা তো একটা ভাবে গতিশীল, তাই না, প্যাসেজটা চলে গেছে না, একটা একটা ভাবে আগাচ্ছে না প্যাসেজটা। তো এই যে প্যাসেজটা যে একভাবে আগাচ্ছে, তো এই যে আহ আগানোর যে ব্যাপারটা, তো এই প্যাসেজটা যে আগানোর যেই মূল যেই ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু আমাদের ফ্লোচার্টের মূল ইন্টেনশনটা, মানে আমাদের প্যাসেজটা কিভাবে 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 সামনের দিকে আগাচ্ছে, এই জিনিসটাই তোমাকে বুঝতে হবে ফ্লোচার্টের মানে। মানে ফ্লোচার্ট মানে হলো তোমাকে বুঝতে হবে যে আমাদের প্যাসেজটা কিভাবে আগাচ্ছে, তো ওই আগানোটাই তোমাকে লিখতে হবে। তো ফ্লোচার্ট লিখতে হবে 6টা প্যারাতে, মানে 6টা বক্সের মধ্যে। তো দেখো, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই বলবো। তো 6টা প্যারাতে তুমি যখন লিখবা, 6টা বক্স আঁকা ম্যান্ডেটরি, মানে 6টা বক্স তোমাকে আঁকতেই হবে। তো তুমি 6টা বক্স এই উপর নিচে করেও আঁকতে পারো, আবার 6টা বক্স এইভাবেও আঁকতে পারো, তোমার ইচ্ছা তুমি কিভাবে আঁকবা। আচ্ছা, তো 6টা বলো। আচ্ছা, অহনা, অহনারে হচ্ছে আমি হচ্ছে রেকর্ডিং ক্লাস পাঠাই দিবানে, সমস্যা নাই, এখন তো ও জয়েন হইতে পারবে না চাইলেও। আচ্ছা, সমস্যা নেই, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, ওরে এখন রিপ্লাই দিতে হবে না, আমাকেও শুনছে, আমি ওকে রেকর্ডিং ক্লাস পাঠাই দিবানে। আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে কথা হচ্ছে যে আমাদের এই যে ব্যাপারটা, যে এই যে এখানে দেখো আমাদের যে চপিং উড, তো এই চপিং উড মানে কি, আমাদের চপিং উড, উড মানে হচ্ছে আমাদের গাছ, বুঝছো, বা কাঠ, আর চপিং মানে হলো কাটা, কাঠ কাটা। তো এখন এখন মেইন যে ফ্যাক্টরটা, না না, চপিং উড মানে কাঠ কাটা। তো এখন কথা হলো, কি হয়েছে, কে বলছো। হ্যাঁ, চপিং উড মানে কাঠ কাটা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই জায়গাটায় আমরা যদি বলি যে আমাদেরকে ম্যান্ডেটরি, আমাদেরকে 6টা বক্স কি করতে হবে, আঁকাইতে হবে, 6টা বক্স কি করতে হবে, ম্যান্ডেটরি আঁকাইতে হবে। এবং এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা মাথায় রাখা প্রয়োজন, সেটা হলো 6টা বক্সে এই যে 6টা যে তীর চিহ্ন দিতেই হবে। যদি তুমি না দাও, যদি তুমি না দাও, তোমার কিন্তু ভুল, পুরো ভুল, কাটা, বুঝতে পারছো। তোমাকে এই যে তোমাকে যে তীর চিহ্ন এটা কিন্তু দিতে হবে, এবং তোমাকে এই যে পাঁচটা পাঁচটা বক্স ফিল আপ করতে হবে কিসের মাধ্যমে, তোমার এই যে আমাদের ফ্লো চার্টের মাধ্যমে। এখন কথা হলো, তোমাকে প্রথমে যেই কথাটা আমি বলছি, সেটা হচ্ছে 1 নম্বর যে ধাপ, সেটা হলো চপিং উড, মানে কাট কাটা। তো এখন কথা হচ্ছে যে চপিং উড এটা বলছে, মানে তোমার প্যাসেজটা একটা আগানোর একটা ফর্মুলা দিছে বা আগাই যাচ্ছে। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এটা কোন ফরম্যাটে আছে। দেখো তো এটা কোন ফরম্যাটে আছে, এটা আইএনজি ফরম্যাটে আছে, বুঝছো। এই দেখো এখানে চপিং আছে, তাই না, এখানে তো চপ থাকতে পারতো। হ্যাঁ, এখানে চপিং আছে, এখানে চপিং না থেকে চপ থাকতে পারতো কিনা বলো তো, আভা।
আবার কি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, আমি বুঝতে পারিছি তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি এতটুকু কি বুঝছো যে আমার 6টা ঘর কাটতে হবে এন্ড 6টা টিক চিহ্ন দিতে হবে, এটা কি বুঝছো? আচ্ছা, এগুলা বুঝলেই হবে, আর কিচ্ছু বোঝার দরকার নাই। এবং তোমাকে এই যে ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটা কোন ফ্লোতে গেছে, মানে ওইটা কোন ঢেউে ঢেউে আগাইছে, ওই ঢেউ অনুযায়ী তোমাকে আগাইতে হবে। মানে একটার পরে একটা ঘটনা আসছে, তো এই ঘটনাগুলাই তোমাকে লিখতে হবে, আর কিচ্ছু না। তোমাকে ঘটনাগুলাই লিখতে হবে, কিন্তু মাথায় রাখবা ফুল সেন্টেন্স লেখা যাবে না, পুরো বাক্য লেখা যাবে না। এবং প্রথম যেই বাক্যটা আছে, প্রথম যেই অপশনটা আছে, অপশনটা একটা নির্দিষ্ট একটা ফরম্যাটে আছে, এই ফরম্যাট অনুযায়ী তোমার বাকি ফরম্যাটগুলো লিখতে হবে। যেমন এখানে দেখো চপিং লেখা আছে, তো এখানে আমাদের কি চপ লেখা আছে না চপিং লেখা আছে বলো তো? চপিং লেখা আছে, তার মানে এটা আমাদের আইএনজি ফরম্যাটে আছে, তাই না? তার মানে আমাদের বাকি যে পাঁচটা আমরা লিখবো না, এই পাঁচটাও আমাদের আইএনজি ফরম্যাটে লিখতে হবে। আমরা কি লিখবো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি লিখবো। কিন্তু আমি যাই লিখি না কেন আমাদেরকে কি লিখতে হবে? আইএনজি ফরম্যাটে লিখতে হবে। বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, মনে করো যে আমি পরেরটা লিখলাম যে কেউ ওই যে ও চপিং উড মানে ও কাঠ কেটেছে তাই ওকে কেউ টাকা দিয়েছে, বুঝছো? তো এরকম কথা তোমার প্যাসেজের মধ্যে মনে করো আছে, আসলে নাই, বাট মনে করো আছে যে ও কাঠ কেটেছে তাই ওরে কেউ টাকা দিয়েছে, গিভিং হিম সাম মানি, এরকম মনে করো যে একটা ওয়ার্ড আছে, মানে একটা বাক্য আছে। তো ওই বাক্যটা তুমি পুরোটুক লিখতে পারবা না, তুমি কি লিখবা যে গিভিং মানি, গিভিং মানি। এবার কি বোঝা যাচ্ছে কিনা বলো? বুঝছো? তো এইভাবে এইভাবে তোমার ধাপে ধাপে এই যে এই প্যাসেজটার যে ফ্লো, এই প্যাসেজটার যে ঢেউ, এই প্রত্যেকটা ফ্লো বয়ে চলা এই জিনিসটা তোমাকে দুই একটা ওয়ার্ডের মাধ্যমে একই ফরম্যাটে লিখতে হবে। যদি তুমি লেখো তুমি ফুল নাম্বার পাবা। বুঝছো কিনা এবার বলো? এবার আমরা এক এক করে সামনের দিকে আগাবো, আমরা প্যাসেজটা থেকে আমরা ফ্লো চার্ট লেখার চেষ্টা করব। আচ্ছা, তো প্যাসেজ আচ্ছা, তো দেখো এখানে আমাদের কি আছে, চপিং উড লেখা আছে। তো আমরা চপিং উড কোথায় আছে সেই জায়গাটায় একটু যাওয়ার চেষ্টা করব। চপিং উড কোথায় আছে সেই জায়গা পর্যন্ত আমরা একটু যাওয়ার চেষ্টা করব। ফার্স্টে এই প্যাসেজে আমরা একটু পড়তে পড়তে যাব। আচ্ছা, তোমরা প্যাসেজটা কি একটু পড়বা নাকি আমি পড়বো? আমি পড়বো, তাই না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের যে জেরি আছে, বুঝছো? তো এখানে এইটা হচ্ছে একটা সুন্দর একটা গল্প, বুঝছো? এখানে সুন্দর একটা গল্প, এই গল্প অনুযায়ী এটা লেখা। তো সমস্যা নেই, গল্প অনুযায়ী লেখা না লেখা এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। তো এখানে দেখো কি লেখা আছে যে এ ডে লাইট আই ওয়াজ হাফ ওয়ার্কড বাই দ্য সাউন্ড অফ চপিং। মানে এইটা লেখক বলছে, মানে এইটা লেখক যে এই জিনিসটা লিখছে সে কল্পনা করছে, মানে এটা আমি কিভাবে বুঝলাম সে কল্পনা করছে, কারণ এই গল্পটা আমি পড়েছি, বুঝছো? এই জন্য আমি বুঝলাম। তো এই প্যাসেজ দেখে তুমি বুঝতে পারবা না যে এটা কে বলছে, বাট আমি বুঝতে পারলাম কারণ আমি কিন্তু আগে পড়ছি এই জিনিসটা, এই পুরো গল্পটা। তো যাই হোক, এখন একদিন সকালবেলা হঠাৎ করে লেখকের ঘুম ভাঙলো কিসের? চপিং এর, মানে কাটার শব্দে, বুঝছো? কোনো একটা কোপানোর শব্দে, বুঝছো? তার ঘুম ভেঙে গেল। আচ্ছা, তো ঘুম ভেঙে গেল। তো এখন কথা হচ্ছে সে হাফ ওয়ার্ক মানে কি, সে অর্ধ জাগনা অবস্থায় আছে। এগেইন আই ওয়াজ সো ইভেন ইন টেক্সচার দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ। এবং আবার আমি ঘুমাই গেলাম। হোয়েন আই লিভ মাই বেড ইন কুল মর্নিং, যখন আমি যখন আমি কি বলতো ঠান্ডা সকালে ঘুম থেকে উঠলাম, আমার বেড থেকে উঠলাম, দ্য বয় হ্যাড কাম অ্যান্ড গন, বুঝছো? তখন and a stick of kidding was next against the cabin wall. দেখো এখানে কি বলেছে যে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন কি দেখছিলাম বলতো? এই লাইনটার অর্থ খুব সুন্দর, বলতো? বুঝতে পারো কিনা দেখি, বলতো? বলো বলো, এই যে এই লাইনটার অর্থ বলো, একটু আগে যেটা বললাম আমি। এই যে
এই যে দ্য বয় হ্যাড কাম, এখান থেকে। এরকম। এই অথই বলো। মানে বিষয়টা হলো, লেখক, আমি আমি বলছি, থাক থাক, হইছে হইছে, আমি বলছি। যখন মনে করো যে ওই লেখকটা তোমার, হ্যাঁ, বিষয়টা এমন না, বিষয়টা হলো এটা একটা উপন্যাসের লাইন। তো এই জিনিসটা তোমাকে উপমা দ্বারা বুঝতে হবে। বিষয়টা হচ্ছে যে লেখক তো কাট কাটছিল, তো কাট কাটতে কাটতে হঠাৎ করে তার কাট মানে লেখক কাট কাটার শব্দে প্রথমে একবার ঘুম ভাঙলো, দেন সে আবার ঘুমায় গেল। এখন সে যখন বিছনা থেকে উঠছিল, সে তখন বিছনা থেকে উঠে যে জিনিসটা দেখলো সেটা হলো যে ছেলেটা এসেছিল, বুঝছো, সে এসে চলেও গিয়েছিল। এবং কেবিনের যে দেওয়াল, ওই দেওয়ালের পাশে একটা স্তূপে জ্বালানির যে কাঠ, ওই কাঠকে খুব সুন্দরভাবে সাজায় রাখা হয়েছিল। দেখো এইটা কিন্তু আমি তোমাকে একটু আগেই বললাম যে অ্যান্ড এ স্টিক অফ কিডিং ওয়াজ নেইট এগেনেস্ট দ্য কেবিন ওয়াল, মানে এই যে কেবিনের যে দেওয়াল, এই দেওয়ালে খুব সুন্দরভাবে কাঠগুলো গোছায় রাখা হয়েছিল। হি কেম আফটার স্কুল ইন দ্য আফটারনুন, বুঝছো, হি কেম আফটার স্কুল ইন দ্য আফটারনুন, সে ছুটির পর বিকেলে আসতো, বুঝছো, সেই স্কুল ছুটির পর বিকালে আসতো। এবং অ্যান্ড ওয়ার্ক আনটিল টাইম টু রিটার্ন দ্য, আচ্ছা, তো এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে সে কখন আসতো, সে স্কুল ছুটির পরে আসতো। এবং সে এই যে এইটা, এই যে বলতো এইটার মানে কি, কেউ কি বলতে পারো? বলতো এটা কি লেখা আছে? অরফানেজ মানে কি বলতো? হ্যাঁ, অরফানেজ ট্রাস্ট, বুঝছো, অরফানেজ মানে কি, অরফানেজ মানে হচ্ছে এতিমখানা বা অনাথ আশ্রম, বুঝছো, অরফানেজ মানে হচ্ছে অনাথ আশ্রম। তার মানে এই যে এই ছেলেটা, সে কাজ করতো, কতক্ষণ পর্যন্ত কাজ করতো লেখকের বাড়ির, যতক্ষণ না সে এতিমখানায় বা অনাথ আশ্রমে ফিরে যেত। মানে সে অনাথ আশ্রমে ফিরে না যাওয়া পর্যন্ত সে কাজই করতো। তার নাম কি ছিল? হিজ নেম ওয়াজ জেরি, তার নাম ছিল জেরি। হি হ্যাড বিন দা, দেখো এখানে অরফানেজ মানে সে একজন এতিম ছিল। সিন্স হি ওয়াজ ফোর, আই কুড পিকচার হিম অ্যাট ফোর, মানে এই জায়গাটাই বলা হয়েছে যে আমি তাকে 4 বছর বয়সে সেই গম্ভীর ধূসর নীল চোখ এবং তার আত্মনির্ভরশীলতা নিয়ে কল্পনা করতে পারতাম। দেখো এইখানে, দেখো বলা হয়েছে যে আই কুড পিকচার হিম অ্যাট ফোর উইথ দ্য সেম গ্রেভ ব্লু আইস অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, মানে তার যে স্বাধীন চেতা মনোভাব, তার যে চলাচল, এগুলো নিয়ে আমি তখন থেকে ভাবতে পারতাম যে সে কেমন ছিল। আচ্ছা, তো এখন এইগুলা পড়ে বেশি সময় নষ্ট করা আমাদের কাজ না, আমাদের কাজ হলো ওই চপিং উডটা খুঁজে বের করা, বুঝছো, আমাদের চপিং উড খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা সামনের দিকে আগাইতে থাকবো। আচ্ছা, তো নো দ্য ওয়ার্ড দ্য দ্যাট কাম টু মি ইলিগাল, তো দেখো এই জায়গা থেকে আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাবো। সেটা হচ্ছে আমাদেরকে এবার এই যে 2 নম্বরে আমরা কি লিখতে পারি, 2 নম্বরে আমরা কি লিখতে পারি, আমরা সেই পর্যন্ত যাচ্ছি। দেখো আমরা ফার্স্টে যেটা লিখছিলাম সেটা কি, আমরা ফার্স্টে যেটা লিখছিলাম সেটা হচ্ছে যে চপিং উড। আচ্ছা, চপিং উডের পরে কি ছিল? দেখো এই যে সকালে উঠে এই যে জ্যারি যে চপিং করছিল, কি চপিং করছিল? উড চপিং করছিল। এর পরবর্তীতে কি হয়েছিল? এর পরবর্তীতে হয়েছিল সে তার কাজ শেষে এই যে আমাদের যে যেই তোমার টুকরাগুলো ছিল, তোমার কাঠের টুকরাগুলো, সেই টুকরাগুলো কেবিনের পাশে রেখেছিল। তাই আমরা এখানে কি লিখতে পারি? তাই আমরা এইখানে লিখতে পারি যে, দেখো, আচ্ছা, তো এই জিনিসটা বুঝছো কিনা বলো? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আচ্ছা এইটা না বুঝলে ঠিক আছে, সমস্যা নেই, এটা বোঝার কোনো দরকার নেই। বাট এই যে
and a stick of kidding was nailed against the cabin. এতটুকু কি বুঝছো? আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছো? দেখো এখানে কি লেখা আছে, স্টিক অফ কিডিং ওয়াজ nailed against the cabin, এটা কি বুঝছো? আচ্ছা, তো এখানে আমরা কি লিখলাম, নেট স্টিকিং, আমরা এই কথাটুকু লিখলাম, নেট স্টিকিং মানে সে ওই যে দেওয়ালে হেলান দিয়ে রাখছিল বা গোছায় রাখছিল, আমরা এইটা লিখছি জাস্ট। বুঝছো? আমাদের কথা হলো প্রত্যেকটা লাইন যেভাবে আগাচ্ছে ওই আগানো থেকে আমরা এই যে এরকম একটা ফরম্যাট করে করে লিখবো। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো এবার আমরা সামনের দিকে আরেকটু আগাই। দেখো এবার যদি আমরা সামনের দিকে যাই তো তার বর্ণনা টর্ণনা দেওয়া আছে, এইগুলা দেখো তো তুমি, তুমি একটু পড়ো, পড়ে দেখো তোমরা এখান থেকে এই সেম ফরম্যাটে কিছু লিখতে পারো কিনা দেখো। দেখো এখানে লেখা আছে কি, দা এক্স হ্যান্ডেল ব্রোকেন ওয়ান ডে। তো এখান থেকে তুমি কি লিখতে পারো, ব্রোকিং হ্যান্ডেল, এই জিনিসটা কিন্তু তুমি এখান থেকে লিখতে পারো, যে ব্রোকিং হ্যান্ডেল এটা কিন্তু তুমি লিখতে পারো। বুঝছো কিনা? ব্রোকিং দা এক্স হ্যান্ডেল এটাও তুমি লিখতে পারো, যে ব্রোকিং দা এক্স হ্যান্ডেল। আমার কথা কি বুঝতে পারছো আমি কিভাবে লিখছি জিনিসগুলা? ব্রোকিং দা এক্স হ্যান্ডেল। তো বিষয়টা হচ্ছে আমি কিন্তু ওই একই ফরম্যাটে লিখে যাচ্ছি সব সময়। দেখো তো তুমি কি লিখছো এটা কিন্তু টিচার দেখবে না, টিচার দেখবে যে তোমার ফরম্যাট ঠিক আছে কিনা। বুঝছো? এখানে কিন্তু এই ফরম্যাট ছাড়া অন্যান্য ফরম্যাটে থাকতে পারে, তখন কিন্তু বাকিগুলো সেই ফরম্যাটে লিখতে হবে। আচ্ছা, এবার এই জায়গা থেকে এই যে এখান থেকে আবার মনে রেখো যে তুমি কিন্তু ব্যাকে আসতে পারবা না, এই পর্যন্ত আসছো, এবার কিন্তু তুমি তারপরে তোমার সামনে আগাইতে হবে, তুমি কিন্তু পিছনে যাইতে পারবা না। আচ্ছা, তো এরপরে দেখো আমরা সামনের দিকে আরেকটু আগাই, আগাইলে আরো কয়েকটা সুন্দর সুন্দর জিনিস পাবো। যে লেখক তাকে, দেখো লেখক তাকে কি দিতে চাইছিল, টাকা দিতে চাইছিল, কিন্তু সে টাকা নেয় নাই। বুঝছো? সে বলছিল যে সেই এই কাজের জন্য রিসপন্সিবল। তো এই জায়গায় তুমি বলতে পারো যে রিফিউজিং মানি বা টেকিং রেসপন্সিবিলিটি, এটা বলতে পারো। দেখো যে যে রিফিউজ করে দেয় মানি দিতে, বুঝছো? যে মানি, এই দেখো রিফিউজ ইট, তো তুমি এখানে বলতে পারো যে রিফিউজিং মানি। বুঝছো? তুমি এখানে বলতে পারো যে রিফিউজিং মানি, এটা বলতে পারো। এর পরবর্তীতে তুমি বলতে পারো যে ডিসপ্লেইং ইন্টিগ্রিটি। দেখো ইন্টিগ্রিটি মানে কি, সততা। বুঝছো? ইন্টিগ্রিটি মানে হলো সততা। ডিসপ্লেইং ইন্টিগ্রিটি মানে সেটা সততা দেখাইছিল। ডিসপ্লেইং ইন্টিগ্রিটি এই কথা লিখতে পারো। হ্যাঁ, না আমি ব্যাকে গেছি, বাট এটা তুমি আগে লিখতে পারো, আমি তাই বলছি, কারণ সামনে আমার ইয়া নেই, আমি খেয়াল করি নাই, সামনে লেখা শেষ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা ফার্স্টে তুমি লিখে আসতে পারতে, যে ডিসপ্লেইং ইন্টিগ্রিটি। এরপরে তুমি লিখতে পারো যে রিফিউজিং মানি। এরপরে তুমি লিখতে পারো যে টেকিং রেসপন্সিবিলিটি। টেকিং রেসপন্সিবিলিটি এটাও তুমি লিখতে পারো। তার মানে আমার কথা হলো যে আমি কি করব, আমি হচ্ছে প্রত্যেকটা জিনিস একই ফরম্যাটে লিখবো, এবং যেই কথাগুলো আসলে এক্সাক্ট আমার মনের মতন সুন্দর কথা, যে এইভাবে এইভাবে আগাইলে পুরো প্যাসেজটা একটা মানুষ খুব ভালোভাবে বুঝতে পারবে, আমি সেইভাবে আস্তে আস্তে আগাবো। বলো বুঝছো কিনা? আচ্ছা, তো কথা হইলো যে এগুলা মুখস্থ করার জিনিস না, এগুলা এইভাবে বুঝতে হবে, এগুলা আমারও বাদে, তোমাদেরও বাদবে, বড় বড় টিচারদেরও বাদবে। এটা না বাদার কিছু নাই, এটা এক্সাক্ট আমি রিসেন্টলি পড়লাম, মাত্র পড়লাম, পরে মাত্র বানালাম। দেন তুমি যখন বানাবা তোমার অন্য কোনো অ্যান্সার আসতে পারে, এখানে অ্যান্সারটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হলো তোমার অ্যাপ্রোচটা। বুঝতে পারছো কিনা বলো তো? বুঝতে পারছো? কে বোঝো নাই? অথই বুঝেছো? আচ্ছা, অতএব না বুঝে থাকলে বলো কিন্তু। অতএব না বুঝে থাকলে বলো। আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা এবার দেখো আজকে তাইলে আমরা কিন্তু আর পড়াবো না। তো এখন তোমাকে বলি যে এইভাবে পড়াইলে হবে নাকি আমরা টেকনিক চেঞ্জ করে